বাংলাদেশের সরকার পাল্টালে দিল্লির সাথে সম্পর্ক বদলাতে পারে বললেন ভারতের সেনাপ্রধান। সুসম্পর্কের বার্তা রাজনাথ সিংহের। কুয়েতকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান ডক্টর ইউনূসের। একসাথে কাজ করার প্রত্যয় রাষ্ট্রদূতের। এবং ইতালিতে জমজমাট এবারের ইফতার বাজার। পিৎজার মতো স্থানীয় খাবারের পাশাপাশি নজর কাটছে বাংলাদেশের নানা আইটেম। দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এবারে পুরো খবর। বাংলাদেশের সরকার বদলালে ঢাকা দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডের আলোচনায় উঠে আসে চীন, পাকিস্তান সহ বাংলাদেশের সমসাময়িক ইস্যু। এদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত। সংবিধান के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। 2014 সালে ক্ষমতায় বসেই নরেন্দ্র মোদীর বার্তা ছিল নেবারহুড ফার্স্ট, অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করাই তার মূলনীতি। তবে 10 বছর পর ভারতের সাথে প্রতিবেশীদের সম্পর্কের উন্নয়নের চেয়ে অবনতি হয়েছে বেশি। এবার শুধু সম্পর্কের অবনতি নয়, বরং প্রতিবেশী পাকিস্তান এবং চীনের সাথে যুদ্ধের আশঙ্কার কথা জানালেন ভারতের সেনাপ্রধান। তবে বাংলাদেশ ইস্যুতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মুখে শোনা গেল ভিন্ন সুর। জানালেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। বাংলাদেশের ভূমিকা সম্পর্কে এখনই সিদ্ধান্ত নেওয়া অনেক তাড়াতাড়ি হতে পারে। ঢাকায় সরকার পরিবর্তনের ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে। তাদের সাথে আমাদের সম্পর্ক মজবুত। আমরা নিয়মিতভাবে নোট বিনিময় করি, যাতে কোনো ধরনের দ্বিধা, দ্বন্দ্ব বা সন্দেহ এড়ানো যায়। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সাথে ভারত সবসময় সুসম্পর্ক রক্ষা করতে চায়। দেশটির বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। और बांग्लादेश भी हमारा पड़ोसी देश है। हमारी कोशिश तो रहती ही है सभी से अच्छे अपने पड़ोसियों से रिश्ते अच्छे बनाकर रखने की, क्योंकि हमारे अटल बिहारी वाजपेयी जी भी कहा करते थे कि दोस्त बदल सकते हैं लेकिन हम पड़ोसी अपने नहीं बदल सकते। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশের সব সমস্যার সমাধান চায় ভারত। মাসুদ রানা, নিউজ 24। যৌথ বিনিয়োগে বাংলাদেশে একটি অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশটি থেকে আরও বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানির কথা বলেছেন তিনি। কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনয়ান আব্দুল ওয়াহাব হামাদা রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে এই আহ্বান জানান তিনি। সাক্ষাতে তারা কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের জন্য আরও ভালো কর্মপরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন ডক্টর ইউনূস। আগামী 7 থেকে 9 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে কুয়েতে বিনিয়োগকারীদের অংশগ্রহণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওমানের সোহারের সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদটি দেশটির স্থাপত্য শিল্পের একটি উজ্জ্বল উদাহরণ এবং ইসলামী সংস্কৃতির ধারক ও বাহক। দেশটির সুন্দর, গৌরবময় এই নিদর্শন আকর্ষণ করে দেশি বিদেশি পর্যটকদের। স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদের কাছেও অন্যতম আকর্ষণীয় ইসলামিক স্থাপনা এই মসজিদটি। ওমান থেকে SR পলাশের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ওমানের রাজধানী মাস্কাটের বাউসার এলাকায় অবস্থিত সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদটি দেশটির সবচেয়ে উঁচু ও সুন্দর মসজিদ। ঝর্ণা, বাগান ও সবুজ ঘেরা অনিন্দ সুন্দর মসজিদটি 2001 সালে উদ্বোধন করা হয়। মসজিদটির নির্মাণে আধুনিক ও ঐতিহ্যবাহী স্থাপত্যের সমন্বয় দেখা যায়। সুন্দর গম্বুজ, মিনার এবং বিস্তৃত প্রার্থনা কক্ষ মসজিদটির মূল আকর্ষণ। প্রধান প্রার্থনা কক্ষটি বিশাল এবং একই সময়ে বহু মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। নামাজ পড়ে আমাদের অনেক আনন্দ লাগছে, আর মসজিদটা দেখতে অনেক দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয়। এখন গম্বুজটা এখন রাত্রে তখন দেখবেন এটা একরকম, দিনে একরকম, এটা কারুকাজগুলো অন্যরকম।
সুলতান কাবুস গ্র্যান্ড মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, এটি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। এখানে ইসলামী শিক্ষা, সেমিনার এবং অন্যান্য ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। মসজিদটি স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি দুর্দান্ত দর্শনীয় স্থান। প্রবাসীদের কাছে অন্যতম আকর্ষণীয় ইসলামিক স্থাপনা এই মসজিদটি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরব রিয়াদে প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলমগীর হোসেন দ্বীপের সঞ্চালনায় বাথা বাংলা বাজারে আয়োজিত ইফতারে সভাপতিত্ব করেন হাজী মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারি আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালুকদার হারুন রশিদ, সালাউদ্দিন পেয়ার, মনির হোসেন সহ প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম জেলা বিএনপি ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। দর্শক, সৌদি আরবে কি ধরনের ইফতার আইটেম নিয়ে কাজ করা হয়, ইফতার করা হয় কি সব আইটেম দিয়ে, সেই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরোজ। ফিরোজ, সৌদি আরবে ইফতার আয়োজন সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, আর প্রবাসীরা আসলে তাদের ইফতারে কি ধরনের আইটেম রাখেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি সচরাচর জানেন প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ইফতার না হলেই চলে না। চুলা, আপনার পেঁয়াজু, বেগুনি, আপনার মরিচা থেকে শুরু করে চপ এবং এই জাতীয় বাংলাদেশি সব ধরনের আইটেম এখানে পাওয়া যায় এবং তারা সেগুলো সংগ্রহ করে তাদের অনেকেই ঘরে তৈরি করে এবং অনেকেই তারা বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে ক্রয় করে তারা ইফতারি গ্রহণ করেন। আপনাকে জানিয়ে রাখি, এখানে সবচেয়ে বড় মানে ইফতার আয়োজন হয় বাংলাদেশি কমিউনিটি সমিতিগুলো, যেমন চট্টগ্রাম সমিতি, ফরিদপুর সমিতি, কুমিল্লা সমিতি, নোয়াখালী সমিতি, এই ধরনের নানান ধরনের সমিতি রয়েছে। বিভিন্ন বিভাগে অনুযায়ী তারা ইফতারি আয়োজন করে এই বাংলাদেশি আইটেম গুলা দিয়ে তারা বাংলাদেশিদেরকে শত বাংলাদেশিদেরকে তারা দাওয়াত করে এবং ইফতারের আয়োজন অনুষ্ঠান আয়োজন করে। সেখানে প্রবাসী বাংলাদেশি ছাড়াও সৌদি নাগরিকরাও অংশগ্রহণ করে। এই সৌদি নাগরিকরা সেখানে অংশগ্রহণ করে তারা বাংলাদেশিদের এই ইফতারের আয়োজন দেখে তারা অভূতপূর্ব সাড়া দিয়েছে এবং তারা বলেছে বাংলাদেশিদের এই বাতৃত্ব অনেক বড় এবং অনেক সৌহার্দ্যের। আপনারা জানেন বাংলাদেশিরা সবসময় চেষ্টা করে বাংলাদেশি সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করার জন্য এবং সবার সাথে কুশল বিনিময় করার জন্য এবং রমজান মাসে তাদের এই সোয়াব আয়োজন করার জন্য। এছাড়াও বাংলাদেশে অনেক বাংলাদেশি ব্যবসায়ী রয়েছে, ইনভেস্টর রয়েছে, তারা ব্যক্তিগতভাবে বা বিভিন্ন বাংলাদেশের অধ্যুষিত এলাকাগুলোতে বিভিন্ন মসজিদে তারা অনুদান দিয়ে থাকে এবং ইফতারি আয়োজন করে এবং সবাইকে ইফতারের আয়োজনের মধ্যে সোয়াবের অর্জন করে থাকে। এছাড়াও আপনি জানেন মক্কা মদিনায় সবচেয়ে বড় ইফতারের জামাত আয়োজন করে, সেখানে ইফতার বিতরণ করা হয় এবং কিছু নির্দেশনা সৌদি সরকার থেকে দেওয়া হয়েছে যে কারো ব্যক্তিগত পক্ষ থেকে যদি ইফতার দিতে হয় সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে তাদেরকে ইফতারি আয়োজন করতে হবে। এছাড়াও আগামী আপনার 20 রমজান থেকে ইতিহাস যারা থাকবে এখানে সৌদি আরবে তাদের জন্য নির্দেশনা জারি করেছে সৌদি সরকার। তাদেরকে এখানকার সৌদি গভর্নমেন্ট থেকে তারা অনুমতি নিয়ে আপনাদের এতহাব থাকতে হবে। তো এই ছিল আমার কাছে ইফতার আয়োজনের সর্বশেষ তথ্য। ফিরোজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কোরআন ও হাদিসের আলোকে রোজার গুরুত্বের ফজিলত সহ রোজা কায়েম করার বিষয়ে জেদ্দায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বয়ান রাখেন মাওলানা আব্দুল্লাহ মিয়াজি। সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে সৌদি আরবের জেদ্দায় বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে আয়োজিত হয় ইফতার মাহফিল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত, আলহাজ আব্দুর রহমান, ইউসুফ খান, শাহজাহান সিরাজি, অজিউল্লাহ মিয়া সহ বিভিন্ন জেলা সমিতি ও পেশাজীবী সংগঠন সহ বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের প্রবাসীরা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 5ই মার্চ স্থানীয় সময় বিকেলে ফোরামের নিজস্ব হল রুমে সংগঠনের চেয়ারম্যান আইনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি গিয়াসউদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সরকার, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান, নজরুল ইসলাম সহ বাহরাইন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতালিতে জমজমাট এবারে ইফতার বাজার। স্থানীয় খাবারের পাশাপাশি নজর কাটছে বাংলাদেশের নানা আইটেম। শুধু বাংলাদেশিরা নয়, বিভিন্ন দেশের নাগরিকরাও বাংলা খাবারের প্রশংসায় পঞ্চমুখ। শুধু তাই নয়, পবিত্র মাস ঘিরে বাংলাদেশি ব্যবসায়ীদের বেচাকেনাও রমরমা। ইতালি থেকে এমডি রিয়াজ হোসেনের রিপোর্ট। পবিত্র রমজান মাস এলেই মুসলমানদের মধ্যে ভিন্ন রকমের একটু অনুভূতি কাজ করে। তারা আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশায় নামাজের পাশাপাশি রোজাও পালন করে থাকেন। সন্ধ্যায় সূর্যাস্তের সময় রোজা খোলেন ইফতারের মাধ্যমে। রোমের বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে ইফতারের নানা পণ্য বিক্রি করে থাকেন। ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ সহ নানা ধরনের আইটেম নিয়ে ইফতারির পসরা সাজান। প্রবাসী বাংলাদেশিরা কাজ এবং ব্যবসার কারণে যারা বাসায় গিয়ে ইফতার করতে না পারেন, তারা এই সকল রেস্টুরেন্টগুলো থেকে ইফতার কিনে থাকেন। তবে অনেক বাংলাদেশি নাগরিকই দোকান থেকে ইফতারি কিনে বাসায় পরিবার পরিজন নিয়ে একসাথে ইফতার করেন। প্রবাসী থেকেও আমরা দেশীয় ইফতারের আমেজটা উপভোগ করতে পারি। এখানে রেস্টুরেন্টে জিলাপি, বুন্দিয়া, কাবাব, ভ্যারাইটিস আইটেমের ইফতার তৈরি করে থাকে তারা। আমরা ঢাকার হিরাজিল রেস্টুরেন্টের ব্রাঞ্চ এটা, এবং এখানে আমাদের ঢাকার ইফতারির জন্য যা যা খাবার দরকার আমাদের সব কিছু এখানে আছে। এছাড়া এ সকল ইফতারির পণ্য কিনে নেন রোমের বিভিন্ন মসজিদগুলোতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান ইফতারের আয়োজন করেন। একসময় বাঙালির ইফতার ইউরোপের দেশগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠবে, এমনটাই প্রত্যাশা। রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি। বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও নৈশ ভোজ উদযাপন করা হয় অস্ট্রেলিয়ার উত্তর কুইন্সল্যান্ডের টাউন্সভিল শহরে। 8 মার্চ শনিবার বিখ্যাত রোজ নদীর তীরে অবস্থিত মনোরম রিভারসাইড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আয়োজনে অংশগ্রহণ করেন কমিউনিটির সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও তাদের পরিবার। আয়োজক কমিটি ভবিষ্যতেও এমন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। কমিউনিটির সকল সদস্যকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। মসজিদ ও ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার অপরিসীম গুরুত্ব ও রমজানের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য দেন ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ হাসান আলী। 8 মার্চ শনিবার টার্ক মুসলিম সেন্টার ও স্টানফোর্ড লে হোপ জামে মসজিদের উদ্যোগে লন্ডনের পার্শ্ববর্তী এসেক্স এলাকায় ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সিরাজ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আহমেদুর রেজা চৌধুরী, আসফ আলী, নাফি চৌধুরী, মোহাম্মদ শায়েস্তা মিয়া, সৈয়দ আসিফ আলী সহ অনেকে। চেয়ারম্যান সিরাজ আলী সর্বস্তরের ডোনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঋণ পরিশোধ ও পরিকল্পনা বাস্তবায়নে দান অব্যাহত রাখার আহ্বান জানান। Everyone who watches live, we appreciate it, and obviously we need the moral support from every individual person. And may I also say, from my committee has done a great job within the year. We have so many scholars, but we have the international level scholars who came today, which was really pleasant. আপনারা যে যেখান থেকে দেখলাম বলে দোয়া করবো, আর জেনারেসলি আমরা ডোনেশন তারপর যে আসাদান দেওয়ার যদি যোগাযোগ করবো। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ওমানের শাহাম ব্রাদার্স ইউনিটির আয়োজনে মিনিবার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 7 মার্চ শুক্রবার শাহাম শেখ আলী মাজিদ আল মেমোরিয়াল স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে বিপুল দর্শকের উপস্থিতিতে ম্যাচ সম্পন্ন হয়। সভাপতিত্ব করেন আব্দুল হালিম, যৌথ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফজলুল করিম ও ইদ্রিস শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিমউদ্দিন সিআইপি। উদ্বোধক ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ হায়াতুল্লাহ এবং আলহাজ মহিউদ্দিন। কানাডার টরন্টোর ক্রস থিয়েটার মঞ্চে হয়ে গেল ট্রাইডেন্ট মুন নাটকের উদ্বোধনী শো। নাটকটি রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত নাট্যকার অনুশ্রী রায় এবং নির্দেশনা দিয়েছেন নিনা লি আকুইনো। কানাডার মূলধারার এই নাটকের একটা বিশেষ চরিত্রে অভিনয় করে দর্শকদের দৃষ্টি কেড়েছেন বাংলাদেশের লেজেন্ডারি অভিনেত্রী আফরোজা বানু।
ট্রাইডেন্ট মুন নাটকটি 25শে মার্চ পর্যন্ত 2-1 দিন বিরতি দিয়ে প্রায় প্রতি সন্ধ্যায় টরন্টোর ক্রস থিয়েটারে মঞ্চস্থ হবে বলে জানানো হয়। এপ্রিলে নাটকটি অটোয়ার মঞ্চে প্রদর্শিত হবে। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।